নমস্কার, আপনারা দেখছেন নিশীথ টক্স। আর নিশীথ টক্সের আজকের যে টপিকস দক্ষিণ মালদা, এবং এই দক্ষিণ মালদায় অধ্যাপক ডক্টর বিজয় কুমার সরকার, তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন বা আমার সঙ্গে বার্তালাপ হয়েছিল। এখন তিনি স্বর্গীয় ডক্টর বিজয় সরকার। তো চাই জনগোষ্ঠী বা দক্ষিণ মালদার যে ভোটার, সেই বিষয়ে একটি ফোনালাপ সেটা আপনাদের সামনে তুলে ধরছি। শুনুন ওনার বক্তব্যটি এবং কতটা যুক্তিযুক্ত আপনার কমেন্টে ছেড়ে যাবেন তার মতামত। সমস্ত রাজনৈতিক দলই সেই কথাটা মানব ধর্ম আর সমস্ত কিছুর কথা সে আসবে আর কি। আমরা জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমাদের মানব ধর্ম এর বিষয়টাই আসবে। তো এইখান থেকে আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাইছি যে আপনি যে চাই কমিউনিটির ওপরে, অর্থাৎ চায়ের অস্তিত্ব রক্ষার ওপরে, এইটার উপরে আছেন না সামগ্রিকতার উপরে আছেন? তো আপনার এই দৃষ্টিকোণটাকে ক্লিয়ার করুন। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আগেই বলেছি যে অর্থনৈতিক মানদণ্ডে কিন্তু ভোটারদের দেখা হোক, কোনো ধর্মের দৃষ্টিতে নয় বা কোনো সংস্কৃতির দৃষ্টিতে নয়, অর্থনৈতিক মানদণ্ডে আর কি। এখন দক্ষিণ মালদায় যে 17-18 লক্ষ ভোটার আছে, তার মধ্যে অন্তত 8 লক্ষ মানে মিনিমাম আর কি, মিনিমাম 14 লক্ষ ভোটার হচ্ছে অনগ্রসর শ্রেণী, মিনিমাম আর কি। আর এই ব্যাকওয়ার্ড শ্রেণীর মধ্যে মোটামুটি 7 থেকে 8 লাখ ভোট হচ্ছে শিডিউল কাস্টের। আজকে 76 বছরে 18টা লোকসভায় এই ব্যাকওয়ার্ড থেকে, এই শিডিউল কাস্ট থেকে কখনো কোনো প্রার্থী দেওয়া হয়নি। 1978 সালে পঞ্চায়েত লড়েছি, 1982 সালে লোকসভা লড়েছি, 1987 সালে বিধানসভা লড়েছি এবং 2024-এ আমি লোকসভা লড়েছি। তো ব্যক্তিগত ভাবে আমি 40 বছর অধ্যাপনা করেছি, নাম্বার 1। আমি 40 বছর ধরে বিভিন্ন ইলেকশন লড়েছি, নাম্বার 2। এবং আমি 40 বছর নানান ভাবে আমি কিন্তু মানুষের সঙ্গে রয়েছি। মানুষ তাই আমাকে বলেছে যে দেখো, 76 বছরের যে বঞ্চনা, 18টা লোকসভার পরেও আজকে অনগ্রসর শ্রেণীকে মালদায় কোনো গুরুত্ব দেওয়া হয়। অনগ্রসর শ্রেণীর মধ্যে যে 8 লক্ষ শিডিউল কাস্ট, হ্যাঁ, তাতে চাই থাকতে পারি, তাতে দিন থাকতে পারি, তাতে জোর থাকতে পারি, তাতে রবি দাস থাকতে পারি, হ্যাঁ, তো 8 লক্ষ যে শিডিউল কাস্ট, তাদের সুযোগ দেওয়া হয়নি। সুতরাং তাদের প্রতিনিধিত্ব করতে এই অনগ্রসর শ্রেণী, বিশেষত এই শিডিউল কাস্ট, আমি এদের কথা সংসদে তুলে ধরতে, এদের যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, অসুবিধা আছে, এদের কথা তুলে ধরতেই কিন্তু চাই সমাজের, তাই মানে সংখ্যাগরিষ্ঠ শিডিউল কাস্টের মধ্যে 90% হচ্ছে চাই। অর্থাৎ এখানে সংখ্যাগরিষ্ঠ পিছিয়ে পড়া মানুষের আহ্বানে আমি কিন্তু প্রার্থী হতে সম্মত হয়েছি এবং আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। প্রশ্নটা হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে সেই লড়াইটা লড়ছেন বা ব্যক্তিগতভাবে আপনি দাঁড়িয়েছেন, আপনার যা কথার সারমর্ম পেলাম। তো এইখানে আমরা সেই বিজেপি হোক বা কংগ্রেস হোক বা টিএমসি হোক বা সিপিআইএম হোক, এই সমস্ত দলের পক্ষ থেকে লড়লেন না কেন, বা তারা আপনাকে প্রতিনিধিত্ব করলো না কেন, যেহেতু বিষয়টা একই? আচ্ছা, এখন তারা কেন করলো না তারাই বলতে পারবে, আমি সেটা বলতে পারি। নাম্বার 2, আমি কিন্তু প্রার্থী পদ চেয়েছিলাম, আমাকে কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, নাম্বার 3, আমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে লড়ছি না। আমাকে কিন্তু দক্ষিণ মালদার যে এসসি জনগণ, তার যে মালদায় যে 17-18 লক্ষ ভোটার, তার মধ্যে ন্যূনতম 14 লক্ষ ভোটার হচ্ছে তারা অনগ্রসর, ব্যাকওয়ার্ড, এবং এই 14 লক্ষের মধ্যে অন্তত 8 লাখ হচ্ছে শিডিউল কাস্ট। এরা চেয়েছে যে এদের কথা বলবার জন্য, এদের যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, অসুবিধা আছে, এদের কথা বলবার জন্য আমি যেন সংসদে যাই। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে লড়ছি না, আমাকে কিন্তু এই 14 লক্ষ অনগ্রসর
বা 8 লক্ষ শিডিউল কাস্ট তাদের কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়েছে। আচ্ছা আচ্ছা। না, আমি যেখানে প্রশ্ন করতে চাইছিলাম যে রাজ্যের যে মুখ্য যে দলগুলো রয়েছে তারা সেই গুরুত্বটা দিচ্ছে না, বা তারা সেই জাতি বা অর্থনৈতিক বা পিছিয়ে পড়া জাতির কোনো প্রতিনিধিত্ব করুক বা এইরকম ব্যক্তিত্ব উঠে আসুক যারা 542টা সাংসদের মধ্যে সেই দক্ষিণ মালদার কথা বা দক্ষিণ মালদার যে অনগ্রসর জাতি তাদের কথা তুলে ধরবে, তো তারাও তো সেই প্রতিনিধিত্ব বেছে নিচ্ছেন না কেন আর কি? আমি একটু অন্যদিকে যাই, যে জলপাইগুড়ি বা কোচবিহার, আর সেখানে কিন্তু কোনো একটা বিশেষ জনগোষ্ঠী থেকে লোকসভা সদস্য আছে, রাজ্যসভা সদস্য আছে, লোকসভায় মন্ত্রী আছেন, রাজ্যে মন্ত্রী আছেন, এমপি আছে, কোনো একটা বিশেষ জনগোষ্ঠী থেকে। হ্যাঁ, রাজবংশের আমরা কথা যদি বলছে, রাজবংশী ধরে নিচ্ছে। বনগাঁতে আচ্ছা, আমরা যদি বনগাঁতে চলে যাই, আমি সেখানেও দেখবো বিশেষ জনগোষ্ঠী থেকে কিন্তু মন্ত্রী আছেন, এমপি আছেন, এমএলএ আছেন। আচ্ছা, আমরা যদি নমশূদ্রের ক্ষেত্রে চলে যাই তা সেখানেও দেখবো যে লোকসভা, রাজ্যসভা মন্ত্রী, এমএলএ আছে। আমরা যদি আদিবাসীতেও চলে যাই, তাহলে পশ্চিমবঙ্গে 42টা সিট আছে, তার মধ্যে 32টা হচ্ছে জেনারেল, 8টা হচ্ছে শিডিউল কাস্ট এবং 2টো হচ্ছে শিডিউল ট্রাইব। অর্থাৎ 2টো শিডিউল কাস্ট নির্বাচিত হবে, 8টা শিডিউল কাস্ট হবে। 8টা শিডিউল কাস্ট যদি না নির্বাচিত হয়, তাহলে যে মালদায় 8 লক্ষ শিডিউল কাস্ট, 8 লক্ষ শিডিউল কাস্ট, তাহলে সেখানে একজন শিডিউল কাস্ট বা ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট যে কোনো দলের দ্বারা মনোনীত হবে না কেন? প্রশ্নটা সেখানে। আজকে সাপোজ রাজবংশীদের ক্ষেত্রে, আজকে সাপোজ আদিবাসীদের ক্ষেত্রে, আজকে সাপোজ মতুয়াদের ক্ষেত্রে, বা সাপোজ নমশূদ্রদের ক্ষেত্রে, আজকে কোন দলই কিন্তু ব্যতিক্রম করছে না। তাদের মধ্য থেকে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, মন্ত্রী সবই করছে। এবার আমার কাছে আশ্চর্য একেবারে যে 76 বছরে 18টা লোকসভা গেলেও মালদার ক্ষেত্রে এই ব্যতিক্রম হচ্ছে কেন? এবার আমি আরো একটা কথা বলি আর কি, আমাদের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি আয়োগ আছে। আচ্ছা, এবার তাদের কাজ হচ্ছে আর কি যে শিডিউল কাস্ট গ্রামে আদর্শ গ্রাম গড়ে তোলা, শিডিউল কাস্টের জন্য হস্টেল স্থাপন করা, সেই ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, স্কুল হোক, এবং তৃতীয় হচ্ছে অন্যান্য দিকে কিন্তু শিডিউল কাস্টকে সাহায্য করা। আমার প্রশ্ন যে এই মালদায় কোথাও কখনো কোনো আদর্শ গ্রাম গড়ে তোলা হয়েছে কি? শিডিউল কাস্টের জন্য কোনো হস্টেল, তা সে গৌরবঙ্গ ইউনিভার্সিটি হোক, বা মালদা কলেজে হোক, বা সাউথ মালদা কলেজেই হোক, যেখানেই হোক আর, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়, কোন মহাবিদ্যালয় বা কোন স্কুলে কোন হস্টেল গড়ে তোলা হয়েছে? এক্ষেত্রে এক মিনিট দাঁড়াচ্ছে আর কি। এক্ষেত্রে রামনগরের যে স্কুলটা, সেটা এসসি স্কুল হিসাবে ডিক্লারেশন হয়েছে। হ্যাঁ, সেখানে আপনার হোস্টেল রয়েছে আর কি এসসিদের পারপাসে। যাই হোক, বলুন এবার। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে বলছি, আজকে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি যোজনার সঙ্গে ওই স্কুলের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই রামনগর স্কুলটি এসসি স্কুল হিসেবে পরিচিত, প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমি খুব পরিষ্কার বলছি যে 1980 সালে বিশেষ একটা দলের জন্ম হয়, সেই বিশেষ দল 1984 সালে লোকসভা লড়ে, এবং আমি বিজয় সরকার 1984 সালেই কিন্তু লোকসভা লড়ি। অর্থাৎ ওই দলের বয়স যতখানি, আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বয়স ততখানি। আজকে রামনগর হচ্ছে একেবারে সত্যের বিকৃতি। রামনগর কোনোভাবেই কিন্তু এই প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি যোজনার সঙ্গে সম্পর্কিত নয়। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে এসসি হয়ে আছে, এবং এসসি হওয়া সূত্রে তার হোস্টেল আছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যখন আপনি নেমেছেন, পথে কখন নামছেন? দু চার কথা উত্তর দিন। আমি এবার একটু ভাববার কথা বলতে ব্যর্থ হচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ বলুন। সাপোজ আপনি প্রার্থী বা এ প্রার্থী, এ ফর অ্যাপল প্রার্থী। আচ্ছা, এবার অ্যাপলকে রাত 12টা থেকে 3টা পর্যন্ত পার্টি অফিসে একটা অজুহাতে ডেকে, কোনো একটা ব্যক্তিগত অজুহাতে ডেকে অ্যাপেল নামক প্রার্থীকে যদি রাত 12টা থেকে 3টা পর্যন্ত অমানসিক চাপ, ভয়, লোভ, এমনকি মানে অকথ্য গালিগালা জোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে অ্যাপেল নামক প্রার্থী কি করতে পারে? নাম্বার 2, আচ্ছা, অ্যাপেল নামক প্রার্থী যখন বললো যে দেখো আমার বয়স 66 বছর, আমি সুগারের পেশেন্ট, হ্যালো। দেওয়া হলো না, তাকে জোর করে বসিয়ে রাখা হলো, বাইরেতে তালাবন্ধ রাখা হলো, নাম্বার 2, এবার সেই অ্যাপেল নামক প্রার্থীর বাড়ি নমিনেশন উইথড্র থেকে থেকে কথাগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে সারমর্ম এটাই যে আপনাকে কি তাহলে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে যে আপনার আমি অ্যাপেলের কথা বলছি, অ্যাপেল নামক প্রার্থীকে 12টা থেকে 3টে পর্যন্ত পার্টি অফিসে ব্যক্তিগত অজুহাতে ডেকে তালা বন্ধ করে অমানসিক চাপ, ভয়, লোভ, অকথ্য গালিগার বর্জন করা হচ্ছে। অ্যাপেল নামক প্রার্থীর বাড়ি সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছে। তৃতীয়ত, অ্যাপেলের স্ত্রীকে বলা হয়েছে যদি অ্যাপেল নমিনেশন না করে তাকে খুন করা হবে, না হয় কিডন্যাপ করা হবে। এখন এই সিচুয়েশনে আপনি বলুন যে অ্যাপেল নামক প্রার্থী কি করতে পারে? অর্থাৎ কোন প্রার্থী, আপনি প্রার্থী হলেন, আপনাকে 3 ঘন্টা অমানসিক নির্যাতন করা হলো নমিনেশন করার জন্য, আপনাকে খুন করার বা কিডন্যাপ করার ভয় দেখানো হলো, আপনার বাড়ি সকাল 8টা থেকে 3টে পর্যন্ত ঘেরাও করে রাখা হলো, আপনি প্রার্থী হলে আপনি কি করতেন? এটারই জবাব হওয়া উচিত ব্যালটে, আর তাই নয় কি? এখানে হচ্ছে যে 76 বছর ধরে 18টা লোকসভায় যে উপেক্ষা, ঐতিহাসিক বঞ্চনা উপেক্ষা, হ্যাঁ, একটা জনগোষ্ঠীকে, শিডিউল কাস্ট জনগোষ্ঠীকে, ব্যাকওয়ার্ড স্পেশালি শিডিউল কাস্ট জনগোষ্ঠীকে 76 বছর ধরে 18 বার যে উপেক্ষা করা হয়েছে, আজকে সেই উপেক্ষার জবাবেই সমাজ আমাকে দাঁড় করিয়েছে। মানে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো লাগলো আজকের এই ফোনালাপ সাক্ষাৎকার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তার সঙ্গে সঙ্গে আপনি আপনার মতো সেই কাজগুলো করে যান। আজ এই পর্যন্ত। আমার লাস্ট একটা স্লোগান রয়েছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু যেই জনগোষ্ঠী বা যেই জনগোষ্ঠীর জন্য করছেন তাদের কাছে আপনার মেসেজ পৌঁছানোটাই অত্যন্ত দরকার, এই বলে শেষ করছি।